আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ, আজ সবাইকে যোগ দেওয়ার আহ্বান মুখ্য সংগঠকের। কিছুদিনের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি, উপস্থাপনের সরকারের সিদ্ধান্ত নেওয়া হবে অংশীজনদের মতামত। রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ, শিল্প এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিতে মাঠ প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে বললেন তারেক রহমান, দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং বিপিএল এর উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ফরচুন বরিশালের জয়, পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারালো রংপুর রাইডার্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মার্চ ফর ইউনিটি নামে এই কর্মসূচি পালিত হবে, তবে সেখান থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া হবে না। রাতে দফায় দফায় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাকসুদ। তিনি অভিযোগ করেন ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। আক্তার হোসেনের রিপোর্ট। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের 5 মাস পরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সোমবার সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির ঘোষণা দেওয়ার পর জরুরি বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। কয়েক ঘন্টার বৈঠক শেষে সরকারের প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচিতে পরিবর্তন আনার কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব। আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি, আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব। আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে, কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। কর্মসূচিতে দেশের আপামর জনতাকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তিনি। ঢাকা শহরে 5ই আগস্টের মতো একটা গণজোয়ার দেখতে পাবো। এখান থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্লেমেশনের পক্ষে যে অবস্থান নিয়েছে সেই অবস্থানকে সমর্থন জানাবো। আমরা সারা দেশের মানুষ সমর্থন জানাবে, যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করে এই প্রক্লেমেশনের পথ রুদ্ধ করে দিতে না পারে। আমাদের 71-এর প্রক্লেমেশন আছে, 24-এর প্রক্লেমেশনও হবে। এটা গভর্নমেন্টের জায়গা থেকে হবে, কিন্তু সেটার জন্য আমাদের সমর্থন এই দেশের মানুষ আগামীকালকেই সমর্থন জানিয়ে দিবে। কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে মধ্যরাতেই মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করে তা জাতির সামনে উপস্থাপন করার আশা করেন প্রেস সচিব। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি
প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভিডিও কনফারেন্সে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজ নিজ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ কৃষি পণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কনফারেন্সে বিভাগীয় কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পর্যায়ের ১৯ কর্মকর্তা বক্তব্য রাখেন। কনফারেন্সের সমাপনী বক্তব্যে কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে দেশে পরিবর্তন এসেছে। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু। এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। কৃষকের অনেক জিনিস অভাব করে, বীজের অভাব হয় ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে সারের ব্যাপারে আমরা প্রায় শুনি অমুক জায়গায় সার ঠিকমতো যাচ্ছে না, সেটা নিশ্চিত করা। ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পুলিশের যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে। আমাদের শান্তি শৃঙ্খলা যেটা বিঘ্নিত হয়েছে সেটা এখন জোরদার করবো। শুধু আগের পর্যায়ে ফিরে যাবো তা না, আগের চাইতে সুন্দরভাবে করবো। আমরা যে কাজই করি না কেন, যে অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি, যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি। শান্তিপূর্ণভাবে যাতে সংস্কার কাজ সম্পন্ন করা যায় সেজন্য সচেতন থাকতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। আমরা যেন নিজেরা নিয়মের ভেতরে থাকি এবং মানুষকেও জানাই যে আমরা নিয়মের মধ্যে আছি। আমরা নিয়ম করলে নিয়মটা পালন করি, কথা দিলে কথাটা রাখি, তাহলে কাজ অনেক সুন্দরভাবে অগ্রসর হতে পারে। স্থানীয় প্রশাসনকে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিভিন্ন দল ও ব্যক্তির মধ্যে মতপার্থক্য থাকলেও তা যেন দেশ বা দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত না করে, এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারী সদর উপজেলায় র্যাবের ক্রস ফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ চাইলে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ফিরিয়ে আনতে হবে দেশকে। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে মইনুল হাসানের রিপোর্ট। 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএনপির নেতা গোলাম রব্বানী। তিনি নীলফামারী সদরে লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ক্রসফায়ারে নিহত গোলাম রাব্বানী পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। পরে গোলাম রাব্বানীর স্ত্রী হাতে বাড়ির চাবি তুলে দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে। দেশ গড়তে চাইলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময়, এবং এই দেশকে যদি গড়তে হয় দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি, তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। দেশকে নির্বাচনমুখী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রাখা জরুরি। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। ইনশাআল্লাহ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এই দেশে বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। দোয়া করবেন
যাতে আমি দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারি। জনগণের জন্য একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনে বিএনপির নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। ক্ষমতার উৎস জনগণ, এই কথা। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে যারা চেতনার কথা বলেন, নরেন্দ্র মোদীর মহান বিজয় দিবস নিয়ে পোস্টের সময় তাদের চেতনা কোথায় ছিল? ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন। জামায়াতের আমির বলেন, ডামি সরকার হওয়ার কারণে এক ফুৎকারেই উড়ে গেছে আওয়ামী লীগ, স্বৈরাচারের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন স্তরে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা সর্বাত্মক সহযোগিতা করব। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতের আমির জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের সংঘটিত সব অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। 24-এর 5 আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এরকম যতগুলা অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক, তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক। প্রতিবেশী দেশগুলো শান্তিতে থাকুক, তারা যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয় জানিয়ে জামায়াতের আমির বলেছেন, বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রীর টুইটের বিষয়ে চেতনাবাদরা কথাই ছিল। এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এইটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন। আপনারা বলুন, এই বিজয় বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের যদি বিজয় হয়ে থাকে আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে, আপনারা চুপ কেন? আপনাদের চেতনা কোথায় যায় তখন? জামায়াতের আমির বলেছেন, এদেশের মানুষ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে সে দেশের চেহারা পরিবর্তন করে দিচ্ছে, কিন্তু আফসোস নিজেদের দেশের চেহারা পরিবর্তন করা যাচ্ছে না। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এবার রয়েছে বিপিএল আপডেট। বিসিবি সভাপতি ফারুক আহমেদ তবে টিকিট নিয়ে গুজব ছড়াতে নিষেধ করেছেন তিনি। অনলাইনে টিকিট কিনে প্রতারিত হওয়ার কিংবা নকল করার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। প্রথম দিনে এত দর্শক আমরা আগে কখনো দেখেছি। আর টিকেটের যে উন্মাদনা আপনি জানেন যে এখানে অনেক কিছু আছে যেগুলো আরও ইমপ্রুভ করা যায়। প্যানিক করেছি আমরা, কিছু গুজবও ছড়িয়েছে, এগুলোর থেকে আপনারা কান না দিবেন। আপনি দেখবেন ইনশাআল্লাহ আগামী 2-3 দিন মধ্যে ঢাকা রাউন্ডে মোটামুটি আমরা পুরোপুরি জিনিসটা একটা সিস্টেম এনে ফেলতে পারবো। মাঠে গড়িয়েছে বিপিএল সিজন 11, তবে শুরুর আগেই খেলার সময় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 31 ডিসেম্বর ঢাকার রাস্তার যানজট নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অনুরোধে মঙ্গলবারের খেলার সময় নির্ধারিত সময়ের চেয়ে 1.5 ঘন্টা এগিয়ে এনেছে বিসিবি। চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের ম্যাচটি শুরু হবে দুপুর 12টায়। দু দলেরই আসরের প্রথম ম্যাচ এটি। দলে নাম থাকলেও চিটাগংয়ের হয়ে খেলতে পারবেন না দেশের আইকন ক্রিকেটার সাকিব আল হাসান। তারুণ্য নির্ভর দল নিয়ে পাকিস্তানি কোচ এজাজ আহমেদের দলকে লড়তে হবে খুলনার বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল 5টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। সাকিবের মতো রাজনৈতিক ইস্যুতে সিলেটের একাদশে দেখা যাবে না মাশরাফিকেও। ওদিকে জয় দিয়ে আসর শুরুর লক্ষ্য নুরুল হাসান সোহানের রংপুরের। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ওরিয়ন ফার্মা লিমিটেড এবং জিওএসবির যৌথ আয়োজনে সদ্য পাশ করা এফসিপিএস ও এমএস ডিগ্রিধারী চিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানীর আর্মি গলফ ক্লাবে গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি বাংলাদেশের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। জিওএসবির সভাপতি অধ্যাপক সাবেরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। বক্তব্য রাখেন ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জারিন করিম, জিওএসবির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক রেহানা পারভিন। কুমিল্লা কবি পরিষদের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মেলা অডিটোরিয়ামে। অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি সাহিত্যিকরা তাদের অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণ দিয়ে লেখনীর মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতিকে তুলে ধরেন। কুমিল্লা কবি পরিষদের উপদেষ্টা কবি শামীম রুমি টিটনের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি কবি মুজিবের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নজরুল গবেষক কবি আব্দুল হাই শিকদার। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক সাহিত্যিক কবি জাকির আবু জাফর। পরে শিল্প সাহিত্যের নানা শাখায় অবদান রাখায় বিশিষ্টজনদের সম্মাননা জানানো হয়।
নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত হয়েছে। জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে নজরুল ইসলাম লিটনের সভাপতিত্বে কাজী নজরুল ইসলাম ফিরোজ ও এহসান হাবিব মাওলার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলার বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বরিশাল বিভাগীয় ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মীর মনিরুজ্জামান তপন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সেন্টু। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১৪৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। উত্তর গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ভিত্তিক গোষ্ঠী হুতি। বিভিন্ন ত্রাণ সংস্থা বলছে গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদারের মাধ্যমে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এদিকে সর্বাত্মক হামলা চালিয়ে গাজা এবং পশ্চিম তীর তছনছ করলেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ইসরায়েলকে। যুদ্ধের কারণে এ বছরের প্রথম ৯ মাসে ইসরায়েলের আকাশ পরিবহন খাতে ক্ষতি হয়েছে অন্তত $29 মিলিয়ন। এবার রয়েছে কৃষি সংবাদ। খুলনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উন্নত মানের চারা ও জিও ব্যাগ বিতরণ করা হয়েছে। বাগানীদের কাছে উন্নত মানের চারা পৌঁছে দিলে তারা দীর্ঘমেয়াদী উৎপাদন বাড়াতে পারবেন বলে মনে করছেন কৃষিবিদরা। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। খুলনা জেলায় যারা ছাদ বাগান করেন তাদের ইউএসএআইডির অর্থায়নে ইউসি ডেভিসের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উন্নত মানের চারা বিতরণ করা হয়েছে। এই উদ্যোগে খুলনা জেলার বিভিন্ন অঞ্চলের 25 জনকে 525টি উন্নত মানের ফল, সবজি এবং ঔষধি গাছের চারা সহ 525টি জিও ব্যাগ বিতরণ করা হয়েছে। আমাদের যে প্রয়োজনীয় যে গাছগুলো এখানে জানেন যে ফলজ গাছ আছে, ঔষধি গাছ আছে, সবজির গাছ আছে, এগুলো সবই দিচ্ছে, জিও ব্যাগও দিচ্ছে, অর্থাৎ আমাদের লাগানোর কোনো সমস্যা নাই। এটা ভার কম হবে, আমাদের ছাদ নষ্ট কম হবে। এদের যে উদ্যোগটা এটা মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে যে উন্নত মানের যে জিও ব্যাগগুলো দিছে এইগুলা, তারপরে এই গাছ মানে ছাদ বাগান করার যে প্রক্রিয়া। জিও ব্যাগগুলো আমাদের ছাদের ক্ষতি থেকে অনেক বাঁচতে পারি আমরা। সবজি আমার কাছে আমি 15 দিন 20 দিন 1 সপ্তাহ পর আমি সবজি পাই, সেজন্য আমি বেশিরভাগ আমার ছাদে এখন সবজি করি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগে লাভবান হওয়ার পাশাপাশি কৃষি খাতের টেকসই উন্নয়ন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শহর এবং শহরতলি এই এলাকাগুলোতে যে সমস্ত বিল্ডিং আছে, উঁচু উঁচু ইমারত আছে, এই ইমারতগুলোতে যদি আমরা গাছপালার পরিমাণ বাড়াতে পারি, যেমন ছাদ বা যে কোনো বিল্ডিংয়ের ব্যালকনি, এখানে যদি গাছপালা লাগাই তো সেই গাছপালা থেকে কিছুটা হলেও এই যে নগরায়নের যে নেগেটিভ ইফেক্টগুলো সেক্ষেত্রে আমরা কিছুটা ইমপ্রুভ করতে পারবো। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে যাতে আগ্রহীরা ছাদ বাগানের বিভিন্ন দিক সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারেন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবার প্রকৃতি সংবাদ। দেশে খ্রিস্টীয় নববর্ষে আতশবাজি ও ফানুস পোড়ানোর কারণে বাড়ছে শব্দ দূষণ ও বায়ু দূষণ। বিরূপ প্রতিক্রিয়ায় পাখি সহ অন্যান্য জীববৈচিত্র্যের প্রতি যেমন হুমকি তৈরি হচ্ছে, তেমনই ঝুঁকিতে জনস্বাস্থ্য। দীর্ঘমেয়াদে পরিবেশ ও বাস্তুতন্ত্রের ক্ষতি পোষাতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জনসচেতনতায় গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। সাবরিনা হাসানের রিপোর্ট। আতশবাজি অনেকের জন্য বিনোদনের উৎস হলেও তা জীববৈচিত্র্য, বিশেষত পাখিদের জন্য বিপর্যয়কর। পরিবেশ প্রতিবেশে দূষণ ছড়ানোর পাশাপাশি শিশু, বয়স্ক তথা জনস্বাস্থ্যেও ফেলে বিরূপ প্রভাব। গবেষণা বলছে আতশবাজির উচ্চ শব্দ পাখিদের ব্যাপক মানসিক চাপ সৃষ্টি করে। সংবেদনশীল শ্রবণ ক্ষমতার অধিকারী হওয়ায় বিভ্রান্ত ও গতি হারিয়ে ধাক্কা খেতে পারে নানা স্থাপনার সাথে। পরিযায়ী ও বিশ্রামরত পাখিরা বাসা, ডিম বা বাচ্চা ফেলে চলে যাওয়ায় আরও বিপন্ন হয় বাস্তুতন্ত্র।
পাখিদের যে মানসিক চাপ, বিষক্রিয়া এবং আবাসের ক্ষতি হয়, তাতে পাখিদের সংখ্যা হ্রাস পেতে পারে। আর আতশবাজির উচ্চ শব্দ শুধুমাত্র পাখিদেরই নয়, ভয়াবহ ক্ষতি করছে অন্যান্য বন্যপ্রাণীরও। ফলে দেশ জুড়ে কমে যাচ্ছে স্থানীয় জীববৈচিত্র্য। আতশবাজি থেকে নির্গত গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং ক্ষুদ্র কণিকাগুলো বায়ুমানের ওপর খারাপ প্রভাব ফেলে। সাধারণত আতশবাজিতে নাইট্রোজেনের অক্সাইড, সালফারের অক্সাইড এবং পার্টিকুলেট ম্যাটার নির্গত হয়। এই পার্টিকুলেট ম্যাটারগুলো দূষণের মাত্রাকে আরও বাড়িয়ে দেয় এবং এই দূষিত বাতাস যখন সেবন করে তখন মানুষের ফুসফুসের গভীরে গিয়ে এগুলো কার্যকরী হয়। এতে এজমা এবং হাঁফানি রোগের তৈরি হয়। অন্যদিকে আতশবাজির যে বিকট শব্দ রাত্রেবেলায় প্রকম্পিত হয়, তখন বন্য প্রাণী বিশেষ করে পশু পাখিরা ভয়ে তাদের বাসা থেকে পালিয়ে যায়। শুধু তাই নয়, ভয়াবহ দূষণে নানান স্বাস্থ্য জটিলতার পাশাপাশি হতে পারে মৃত্যু পর্যন্ত। আতশবাজির প্রভাব কমাতে বিকল্প উপায়ে গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তির পাশাপাশি দরকার সার্বিক জনসচেতনতা। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের তথ্য মতে 2017 থেকে 2024 পর্যন্ত গত 7 বছরে নববর্ষ উদযাপনের কারণে বায়ু দূষণ বেড়েছে 19%। সাবরিনা হাসান, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। ছাত্র আন্দোলনের সমাবেশ আজ, সবাইকে যোগ দেওয়ার আহ্বান মুখ্য সংগঠকের। কিছুদিনের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি উপস্থাপনের সরকারের সিদ্ধান্ত নেওয়া হবে অংশীজনদের মতামত। রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ, শিল্প এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিতে মাঠ প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে বললেন তারেক রহমান, দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং বিপিএল এর উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ফরচুন বরিশালের জয়, পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারালো রংপুর রাইডার্স। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।